দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশকে ভেঙে দুই টুকরো করে হিন্দুদের জন্য প্রদেশ করার ঘোষণা দেওয়া সেই চৈতালি চক্রবর্তীকে গণধোলাই দিচ্ছে বিক্ষুব্ধ জনগণ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে তাকে গণধোলাই দেওয়া হচ্ছে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। গত কিছুদিন ধরে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার হয়েছেন বাংলাদেশে ইসকনের মূল হোতা। তারা আলাদা প্রদেশ বানাতে চাচ্ছে হিন্দুদের জন্য, অর্থাৎ বাংলাদেশকে তারা সত্যিকার অর্থেই ভাগ করতে চায়। আর এইবার শুধু ভারতীয় এদেরকে ইন্ধন দিচ্ছে না, ভারতকে ইন্ধন দিয়েছে ইসরায়েল, আর ভারত এদেরকে ইন্ধন দিচ্ছে। সবাই তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের সব প্রপার্টি নিয়ে জমিয়েছে ভারতে। সব কটার ভারতে বাড়ি আছে, কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গায় তাদের বাড়ি আছে। সেখানে গিয়ে তারা বাড়ি করেছে, তাদের বাংলাদেশে কোনো কিছু জমায় না। কিন্তু হঠাৎ এমন কি হলো যে তাদের সব চাল উল্টে দিল ঢাকা? ভারতের পাতা ফাঁদে পা না দিয়ে উল্টো ভারতকেই কিভাবে কোণঠাসা করলো বাংলাদেশ? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভাই একদম পরিপূর্ণ কাঁপিয়ে দিয়েছেন। এবার বাংলাদেশের বঙ্গোপসাগরে মোতায়েন করা হচ্ছে পাকিস্তানি শার্ক ক্লাস সাবমেরিন। আর এই শার্ক ক্লাস সাবমেরিন হলো পাকিস্তানের সবথেকে শক্তিশালী এবং সবথেকে ভয়ঙ্কর সাবমেরিন। বাংলাদেশের জলসীমা বঙ্গোপসাগরে পাকিস্তান কেন তাদের সাবমেরিন মোতায়েন করতে চলেছে, এবং পাকিস্তান এই অঞ্চলে সাবমেরিন মোতায়েন করলে ভারত কেন আতঙ্কে থাকবে, এবং এই সাবমেরিনটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বাংলাদেশকে কেন্দ্র করে এবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত। বাংলাদেশ ভেঙে তারা দুই টুকরো করতে চাইছে, যেখানে এক টুকরো দিতে চাইছে বাংলাদেশের হিন্দুদের। প্রিয় দর্শক, এমনকি তারা হিন্দুদের ইতিমধ্যেই মাঠেও ছেড়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো বা ভিডিওর শুরুতেই একটি ক্লিপ দেখেছেন, যেখানে একজন মহিলা বলছে যে তাদের জন্য আলাদা বিভাগ হবে। এমনকি এটা যদি বাংলাদেশের জনগণ বা সরকার দিতে না চায়, তবে তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেবে। প্রিয় দর্শক, যেই মহিলা এই বক্তব্যটি দিয়েছে, তিনি আসলে এর আগেও ওসমান হাদি সহ অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করেও নানান ধরনের বক্তব্য দিয়েছে, যেগুলোর মাধ্যমে বোঝা যায় তিনি আসলে ভারতের পেইড এজেন্ট বা আওয়ামী দালাল। তো প্রিয় দর্শক, এই বক্তব্যটি দেওয়ার পর এই আওয়ামী দালালকে ইতিমধ্যেই জনগণ উত্তম মাধ্যম কিন্তু দিয়ে দিয়েছে, যে অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। প্রিয় দর্শক, তো আমি আর বেশি কথা বাড়াবো না। ভিডিও শুরুতেই আপনারা যে দেখেছেন, ভারত এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তো কি সেই ষড়যন্ত্র এবং সেটাকে বাংলাদেশ ঠিক কিভাবে মোকাবেলা করতে পারবে, আমরা সেটা দেখব, এবং সবশেষে দেখব ওই মহিলাকে কিভাবে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। আর এইবার শুধু ভারতই এদেরকে ইন্ধন দিচ্ছে না, ভারতকে ইন্ধন দিয়েছে ইসরায়েল, আর ভারত এদেরকে ইন্ধন দিচ্ছে। এই ইসরায়েল এবং ভারতের ইন্ধনে তারা এখানে কোমর বেঁধে লেগেছে। এবার মনে হচ্ছে তাদের আস্ফালন দেখে, তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা পরিকল্পিতভাবে দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য সেই দিকে নিয়ে যাচ্ছে। গাইবান্ধার পলাশবাড়িতে তারা 82 ফুট উঁচু একটি রাম মন্দির তৈরি করবেন। আপনার তো এদেশের সংখ্যাগুরু মানুষ যারা, সেটার প্রতি তো আপনাকে শ্রদ্ধা দেখাতে হবে। আপনি মোড়ে মোড়ে জায়গায় জায়গায় আপনাদের যে সমস্ত মন্দির আছে, এগুলো করতে কেউ কোনোদিন বাধা দিয়েছে? দেয় নাই তো। বরং ভারতে প্রতিদিন প্রতিনিয়ত মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদকে তারা মন্দির ঘোষণা করছে। প্রত্যেকটা বড় বড় মসজিদ যেখানে আছে, সেইগুলোকে তারা যে কোনো তকমা দিয়ে হাইকোর্টের মাধ্যমে, সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা অর্ডার বের করে আনছে যে এখানে আগে রাম মন্দির ছিল। এই ধোয়া তুলে তারা একের পর এক ভারতের মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে, দখল করে নিচ্ছে। মুসলমানদের নামাজের উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে, তারা নামাজ পড়তে পারবে না জনসম্মুখে, প্রকাশ্যে। তাদের কুরবানি পর্যন্ত, ধর্মীয় উৎসব পর্যন্ত সেখানে করতে বাধা দেওয়া হয়েছে, এবং সরকারিভাবে বাধা দেওয়া হয়েছে। এই উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী শক্তি তারা এই কাজটি সেখানে করেই শুধু ক্ষান্ত হচ্ছে না, তারা ওইটাকে বাংলাদেশের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। এবং মুসলমানদের সম্পর্কে তাদের যে বিজেপির যে নেতারা, তাদের যে বক্তব্য, আসুন দেখি এই বিজেপির এই নেতা তিনি কি দুর্গন্ধ ছড়ান সাম্প্রদায়িকতার, একটু শুনুন। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না। এই সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে। কই আপনারা কি কখনো তাদের বিরুদ্ধে এখান থেকে কোনো প্রতিবাদ করেছেন? করেন নাই তো। বরং এখানে যেটা হচ্ছে না সেটাকেও আপনারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ওইখানে পাঠিয়ে দিচ্ছেন। এবং এই যে সাম্প্রদায়িক এই সন্ত্রাসী যে বক্তব্যটা দিলেন,
তার এই বক্তব্যের মিল আছে বাংলাদেশের এই দেখুন এই যে আজকে আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। আজকে সারাদিন ধরে তারা শাহবাগে মশাল মিছিল করেছে এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের হুঙ্কার দিয়ে যাচ্ছে। তারা আলাদা প্রদেশ বানাতে চাচ্ছে হিন্দুদের জন্য, অর্থাৎ বাংলাদেশকে তারা সত্যিকার অর্থেই ভাগ করতে চায়। এটি তো আসলে ওই রামের মূর্তি স্থাপনের ভিতরেই সীমাবদ্ধ নয়, এইখানে তাদের বিরাট একটা এজেন্ডা আছে। কারণ আপনারা জানেন যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী 4টা জেলার কাছে তাদের একটা বেসমেন্ট তৈরি করছে, সামরিক বেসমেন্ট। মূলত তাদের নজর পড়েছে রংপুর বিভাগের উপরে, তারা রংপুর বিভাগটাকে ওইদিকে নিয়ে যেতে চায় এবং তারই কিন্তু ইঙ্গিত দিলেন এই ভদ্রমহিলা। তিনি বলছেন আমরা কাউকে ছাড়বো না, আপনারা যদি একটা মারেন আমরাও একটা মারবো। এটা কোন ধরনের উস্কানি? পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখানে একটি বিষয় আপনাদের কিন্তু মাথায় রাখা দরকার, এই যে তাদের যে এই যে বক্তব্য, এটা তো পুরো একেবারে গোলযোগ বাঁধানোর মতো, কেওয়াজ বাঁধানোর মতো কথা। কিন্তু কি ধরনের উস্কানি দেখুন যে বাংলাদেশে তারা হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ গঠন করবে এবং মারতে আসলে পরে একজন মারলে তারাও একজনকে মারবে এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা এই বিষয়টা তুলে ধরবে। তারা যে মানববন্ধন গুলো করছে, এখানে তারা ইংলিশে লেখা প্লাকার্ড নিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, তার মানে আন্তর্জাতিক দৃষ্টি তারা আকর্ষণ করতে চাচ্ছে। এই যে উস্কানি, এই উস্কানির ফাঁদে পা দিয়ে যদি কোনো মুসলমান মনে করেন তাদের একজনের অ্যাটাক করে বসে, এই সুযোগটাই কিন্তু এই কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি এটা তারা চাচ্ছে, ভারত এটাই চাচ্ছে। কারণ সেখানে প্রতিনিয়ত মুসলমানদের উপরে যে নির্যাতনটা করা হচ্ছে, তাদের ধর্মীয় অনুভূতিতে যে একের পর এক আঘাত করা হচ্ছে, তাদের ধর্মীয় স্বাধীনতা একেবারে নাই করে দেওয়া হয়েছে, সেইটাকে ঢাকার জন্য তারা এইখানে এই পরিকল্পিতভাবে এই কাজটা করছে। আমি তো বললাম, আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি, আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন। রংপুর, খুলনা, সম্পত্তি বলতে কোথায় বলছেন? কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু 3 জন একসাথে হইয়া, আপনি 3টা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, 1000টা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো, ঠিক আছে? আমি যাইয়া 5 তারিখের পরে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম। ওই শালা আমার কুমিল্লায় ছিল, আমার বাড়ি কুমিল্লা, ওর বাড়ি কুমিল্লা। আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি। কেন মামলা করছি? আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম? ওটা তো দেখি নাই। দেখছি সে অন্যায় করছে, 11,000 লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে, এর জন্য সে দায়। ব্যাস, তার নামে মামলা করে দিচ্ছি। গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে, আপনারা জানেন। ব্যাস, খালাস। এখানে সংখ্যালঘু কি হলো? মানে মুখ দিয়েছে তো আল্লাহ, যা খুশি তা বললেই যাবেন, যা খুশি তা বললেই যাবেন। এতদিন তো বলতে পারেন নাই। ওই যে বিশ্বজিৎ, আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল। বিশ্বজিতের যখন আওয়ামী লীগের পোলাবেন রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না, আমি হিন্দু, প্যান্টটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকেও এরকম দরদ কইছিল। তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইলো? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই। বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই? কে দেখে নাই? কে দেখে নাই? প্রেসে কাজ করে, জেনারেলি রাস্তায় থাকে, একজন এডুকেটেড পারসন, কে জানে না? এভরিওয়ান নো দ্যাট। বিশ্বজিতের ঘটনা, সে হিন্দু ছিল, তারে বলতেছে যে আপনি শিবির করেন। এটা কই সে বলতেছিল, প্রকাশ্যে বলতেছিল যে না আমি শিবির করি না, আমি হিন্দু, প্যান্টটা খুলে দেখাই। এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে না? তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই, এখন কেন চেতনা আইছে? আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত। কেন রিড করা উচিত? এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই, 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম, আমরাও তো তোমার ভাই, তুমি আমারে মাইনাস করে দিলা। এটা কোন ধরনের আবেগ হইলো? কোন ধরনের ভালোবাসা হইলো? এভাবে করে তুমি ঐক্য করতে পারবা? আচ্ছা, ঐক্য মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য? ঐক্য মানে কি? ইউনিটি, রাইট? তো ইউনিটি, আপনি 3টা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন,
আরেকটারে মাইনাস করলেন, হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি? এটা কেমন ইউনিটি হইলো ভাই? আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি। এই যে লোকগুলো আসছে না, এটা ভাইরাল হওয়ার জন্য আসছে, আর কোনো নাথিং এলস দেয়ার, আর কোনো কিছুই না। কিন্তু আমরা এইসব বালসাল বলি না। কেন বলি না? কেননা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি, প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি। আমাদের ভাইরাল হওয়ার শখ নাই। কেন শখ নাই? কারণ আমরা মনে করি শালা 5 তারিখে তো মরে গেছি, আর বাল ভাইরাল হমো, ব্যাস খালাস। এ আইসে দুইটা কথা কইয়া হ্যান তেন এসে যদি আমি ডাকসুতে কাজ করি, ডাকসুর সাথে কাজ করি, এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল, মন চাইতেছে দইটা একটা আসার মারি, তারপরে কন্ট্রোল করলাম, কিছু কইলাম না। ওই মহিলারা জিজ্ঞেস করেন, বলে ভাই কি সমস্যা? এতগুলো লোক, আপনারা বলেন আপনাদের বিবেক কি বলে? ওনাদের সাইনবোর্ডটা কি সাংঘর্ষিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, 3টে দলের আপনি এক জায়গায় নিয়ে এলেন ঐক্য করার লাগে। আর আমি মুসলিম, আমি তোমার দেশে বসবাস করি না। এটা যদি তোমার দেশ হয়, এটা আমার দেশ না। তো তুমি আমার মাইনাস করে একবারে তুমি 3 জন একসাথে হইলে, আমার মাইনাস করে দিলে, তাহলে সংখ্যালঘু কে হইলো? সংখ্যালঘু 18 কোটি হয়ে যাও, তো সংখ্যালঘু আমি হয়ে গেলাম, মেজরিটি পার্সন হয়ে আমি সংখ্যালঘু হয়ে গেলাম। এটা কেমন ধরনের আইন ভাই? আমি বুঝি না যে দেশে আদালত আছে, যে দেশে হাইকোর্ট আছে, এই দেশে এরকম একটা সাংঘর্ষিক নাম থাকে কি করে? এটা তো থাকতেই পারে না, এটা নামেই তো থাকতে পারে না। এটা নিয়ে রিড করা উচিত, আমি কালকে যাই রিড করে দেবো। এটা হইতে হইলে এভাবে হইতে হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। শালার আমাদের জামাত পর্যন্ত হিন্দু প্ল্যাটফর্ম খুলে দিল, জামাত পর্যন্ত খুলে দিল, আর ওনারা হিন্দু হয়ে মুসলিমের ঐক্য নিতে পারতেছে না। তো অসাম্প্রদায়িক তাইলে 60 জনকে তো নিতে হবে। অসাম্প্রদায়িক হলে তোমাকে তো চাকমাকেও নিতে হবে। ওরাও তো ইনক্লুড অফ বাংলাদেশ, ওরাও তো বাংলাদেশি, চাকমাদেরকে তো নিতে হবে। আয়া ধুমধাম করে একটা কথা, একটা প্রশ্নের উত্তর সে দিছে, একটা প্রশ্নের উত্তর তো দিতে পারবে না। ওর এখন আগামী 2 দিন পরে নির্বাচনের আগে আমাদের এমপি মন্ত্রীরা বলে, ভাই এটা করে দেবো, ওইটা করে দেবো, 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, ঘরে ঘরে চাকরি পৌঁছাই দেবো। তো ডোনাল্ড ট্রাম্প যদি এরকম একটা কথা বলে, এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? 2 দিন পরে ওনার নির্বাচন, উনি তো কথা বলবোই। ওনারা তো এর আগে জিজ্ঞেস করছিল বাংলাদেশ সম্বন্ধে, বলে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ কোথায়? তো নির্বাচনের আগে ভাই বড় নেতা আজকে সকালে কি দিয়ে ভাত খেয়েছি আমার দিক গেলে করতে পারবো না। আমরা যাই বলছেন ভাই একটু বাংলাদেশ নিয়ে কয়ে দেন। হ্যাঁ ওকে বাংলাদেশ হচ্ছে এগুলো, হ্যাঁ ও ইংলিশে কইছে, তো এলে মনে করতেছে ভালোই কইছে, পিনাকি কয় না ইংলিশে কইছে, তাহলে ঠিকই কইছে, বাংলাতে কইলে দাম নাই আর কি। মানে কেমন মানুষ, আশ্চর্য। শেখ হাসিনা মুসলিম না, ওরা বাইর করে দিছি না? হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়জন আনমুসলিম আছে? অল্প সংখ্যক কিছু আনমুসলিম আছে, অল্প সংখ্যক কিছু। মেজরিটি অফ পার্সন আওয়ামী লীগ মুসলিম। তো তাদের সবাই কেউ আছে ঢাকা শহরে আছে। এখন যদি শেখ হাসিনা রাস্তা যায় মানুষ পারাইবো না, মানুষ এটা দেখবো তো হিন্দু না মুসলিম, আগে তো পালাই পারাইবো। তো এই মহিলারা তো কেউ কিছু কইলো না, শুধুমাত্র আপনার পপুলারিটি নাই বিধে কেউ কিছু কইলো না। যেহেতুগুলো কথা কইতেছে একদম বকবাস। আমি মনে করি যে দেশে আদালত আছে, আইন আছে, এদের বিরুদ্ধে রিট করা উচিত। এদের বিরুদ্ধে না হইলেও অন্ততপক্ষে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, ভাই তুই সাইনবোর্ডটা চেঞ্জ কর। এই সাইনবোর্ড নিয়ে রাস্তায় এলে কিন্তু মানুষের পিঠা খাইতে হইব, কসম আল্লাহ মানুষের পিঠা খাইতে হইব। একজন বিবেকবান মানুষ, ডাজেন্ট ম্যাটার হি ইজ হিন্দু, হি ইজ এ ফ্রম খ্রিস্টান, হি ইজ মুসলিম, ডাজেন্ট ম্যাটার। একজন বিবেকবান হু ইজ এ সিনসিয়ার পারসন, সে থিঙ্কিং হোয়াট ইজ দ্য সাইনবোর্ড, হোয়াট কাইন্ড অফ সাইনবোর্ড, দেয়ার ইজ এ খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ইউনিটি, হোয়াট ইজ কাইন্ড অফ ইউনিটি, হিয়ার ইজ মেজরিটি পারসন অফ বাংলাদেশি মুসলিম, ইউ মাইনাস মেজরিটি পারসন, ইউ টকিং অ্যাবাউট দ্য ইউনিটি। আর ট্রাম্পের কথা বলতেছে, ফিলিস্তিনে আমাকে হাজার মানুষের কোবাইতেছে, মারতেছে, তখন তার সমস্যা হইতেছে না। আর হিন্দুদের কি হয়েছে ওইটা নিয়ে সমস্যা হয়ে গেছে। তো ওনাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক আলাপ দিয়ে আপনি যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনা ফিরে আইবো, হ্যাঁ আইবো, তেন আইবো, হ্যাঁ আমরা তো রক্ত দিয়েছি, পাও আমরা ঘরে চলে গেছি রক্ত দিয়ে, যে আইয়া আদালত। তাদের কাছে কোশ্চেন করার পরে তারা বললো যে তারা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল, আওয়ামী লীগের আমলে তারা তাদের সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে, বাড়িঘরে নিরাপদ ছিল, কিন্তু এখন তারা নিরাপদ না। এখন তারা না, only mentioned person who is joining the আওয়ামী লীগ, যে ইনক্লুড দ্য আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না। এখন যে আওয়ামী লীগ আসে, যে আওয়ামী লীগ আমাদেরকে মারলো, কাটলো, দুইলো, ওই শালা এখানে লেকচার দিব, আর আমি দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো হিন্দু না মুসলিম? আমি চিন্তা করবো তার আওয়ামী লীগ দিয়ে, আমি চিন্তা করবো সে স্বৈরশাসকের দোষর। আমি যখন দুর্নীতির বিরুদ্ধে নিয়েছিলাম, রিড করছিলাম, আমি বলছি যে আপনাকে 2021 সালে 3 মার্চে জয়েন দেওয়া হয়েছিল, আপনি স্বৈরশাসকের দোষর ছিলেন, ব্যাস। এটা ম্যাটার করে না সে আমার বাড়ির, সে কুমিল্লার, সে আমার পরিচালনা পর্ষদে ডাইকে আমার বলতেছে ভাইয়া আপনিও কুমিল্লার, আমিও কুমিল্লার। তো কুমিল্লার হয়েছে তো কি হয়েছে, চলো তোমার একটা সুযোগ দিলাম, বন্যা চলতেছে, টিএসসিতে 10 লাখ টাকা দান করা, নইলে যাও পথ ছাড়ো। আমি তো এটা দেখি না সে হিন্দু মুসলিম বৌদ্ধ। এবার বাংলাদেশের বঙ্গোপসাগরে মোতায়েন করা হচ্ছে পাকিস্তানি শার্ক ক্লাস সাবমেরিন। আর এই শার্ক ক্লাস সাবমেরিন হলো পাকিস্তানের সবথেকে শক্তিশালী এবং সবথেকে ভয়ঙ্কর সাবমেরিন। এই সাবমেরিনগুলো তৈরি করেছে চীন এবং এগুলো নিউক্লিয়ার শক্তি দ্বারা চলে, অর্থাৎ এগুলো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। এই কারণে এগুলো অনন্তকাল পানির নিচে ডুবে থাকতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরের নজরদারি এবং এই অঞ্চলে ভারতকে মোকাবেলা করার জন্য পাকিস্তান এবার শার্ক ক্লাস সাবমেরিন মোতায়েন করতে চলেছে বঙ্গোপসাগরে।
বঙ্গোপসাগরে পাকিস্তানের শার্ক ক্লাস সাবমেরিন মোতায়েনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ভারতীয় বিভিন্ন মিডিয়ায় এটা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে এবং নরেন্দ্র মোদী প্রশাসন এটা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের জলসীমা বঙ্গোপসাগরে পাকিস্তান কেন তাদের সাবমেরিন মোতায়েন করতে চলেছে এবং পাকিস্তান এই অঞ্চলে সাবমেরিন মোতায়েন করলে ভারত কেন আতঙ্কে থাকবে এবং এই সাবমেরিনটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, 1971 সালে পাকিস্তান যুদ্ধে পরাজিত হলেও সেই সময় পাকিস্তান নৌবাহিনী একটি ইতিহাস সৃষ্টি করেছিল। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গোপসাগরে ভারতের যুদ্ধজাহাজ INS খুকরিকে ডুবিয়ে দেয় পাকিস্তানি সাবমেরিনে PNS হাঙ্গর। আর এই PNS হাঙ্গরের নাম অনুসারে পাকিস্তান তাদের নতুন সাবমেরিনগুলোর নাম রেখেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে চীনে কমিশনপ্রাপ্ত পাকিস্তানের হাঙ্গর শ্রেণীর সাবমেরিন গত সপ্তাহে করাচিতে পৌঁছেছে। আর পাকিস্তানের জ্যেষ্ঠ নৌ কর্মকর্তারা ইতিমধ্যেই আরব সাগরের সীমা ছাড়িয়ে এই সাবমেরিনটিকে আরও বিস্তীর্ণ ভূমিকায় কাজে লাগাতে চান। বিশেষ করে বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি আবারও বৃদ্ধি করতে চায় পাকিস্তান। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে এই দক্ষিণ এশিয়ায় কিন্তু ভারত রাজত্ব করছিল। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে বলা হতো দক্ষিণ এশিয়ার রাজা। কিন্তু এবার ভারত সে গৌরব হারাতে চলেছে। ভারতের সে রাজত্বে ভাগ বসাতে চলেছে এখন পাকিস্তান। পাকিস্তানের শক্তিশালী এই হাঙ্গর ক্লাস সাবমেরিন এখন বঙ্গোপসাগরে দেখা যাবে। পাকিস্তান বর্তমানে সামরিক শক্তিতে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং বিশ্ব রাজনীতিতে ভারতের চেয়ে বহুগুণে এগিয়ে আছে এখন পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা হোক কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো ইস্যুতে পাকিস্তান এখন সক্রিয় ভূমিকা পালন করে। তাই পাকিস্তান এখন চিন্তাভাবনা করছে তারা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা এখন পুরো দক্ষিণ এশিয়া জুড়ে রাজত্ব করবে। বন্ধুরা, এবার চলুন আমরা জেনে নিই যে বঙ্গোপসাগরে কেন এই সাবমেরিনটি মোতায়েন করতে চাচ্ছে পাকিস্তান। বন্ধুরা, আপনারা মানুন আর নাই মানুন, পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব এখন বর্তমানে আগের থেকে আরও বেশি সুস্পষ্ট হয়ে আছে এবং পাকিস্তান এখন বাংলাদেশের প্রকৃত মিত্র। এমনকি বাংলাদেশের অনেক জনগণ মনে করে থাকে পাকিস্তান আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের বিপদে আপদে সবসময় পাকিস্তান আমাদের পাশে থাকবে। বর্তমানে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব একটা বেশি ভালো নয়। সীমান্ত দিয়ে ভারত প্রতিনিয়ত তাদের দেশের মুসলিম নাগরিকদেরকে বাংলাদেশের ভিতরে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। আবার এদিকে বাংলাদেশের সামরিক শক্তিও কিন্তু খুবই নগণ্য। বর্তমানে ভারতকে মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি বাংলাদেশে নেই তেমন কোনো শক্তিশালী ওয়েপন যা দিয়ে ভারতকে মোকাবেলা করা যাবে। আর এই যখন বাংলাদেশের অবস্থা, তখন বাংলাদেশের পাশে বড় ভাইয়ের মতো এসে দাঁড়িয়ে আছে পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা এবার বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বৃদ্ধি করবে এবং তাদের যে শার্ক ক্লাস সাবমেরিন রয়েছে সেগুলোকে বঙ্গোপসাগরে মোতায়েন করবে। আর পাকিস্তানের একটি মাত্র সিদ্ধান্তে কেঁপে উঠেছে নয়াদিল্লি। ভারতের বুকে এখন কাঁপন ধরেছে। এক কথায় নরেন্দ্র মোদী প্রশাসন পুরোপুরি ভয় পেয়ে গেছে। শেখ হাসিনার সময় ভারত যা চাইতো বাংলাদেশ তাই করত, কিন্তু বর্তমানে ভারতের আর কোনো কথাই শুনছে না বাংলাদেশ। বাংলাদেশের ক্ষমতায় এখন বসেছে তারেক রহমান। আর তারেক রহমান হলো শহীদ জিয়াউর রহমানের ছেলে। তিনি ভারতের কাছে মাথা নত করতে শিখেনি। তিনি পাকিস্তানকে স্বাগত জানিয়েছে এই অঞ্চলে। আর তারেক রহমানের এই একটি মাত্র সিদ্ধান্তেই বর্তমানে পুরো ভারতবর্ষ কেঁপে উঠেছে। বঙ্গোপসাগরে এখন থেকে মোতায়েন থাকবে পাকিস্তানের শক্তিশালী শার্ক ক্লাস সাবমেরিন, যেটি দেবে বাংলাদেশের নিরাপত্তা। বন্ধুরা, চলুন এবার জেনে নিই পাকিস্তানের এই শার্ক ক্লাস সাবমেরিনটি কতটা শক্তিশালী এবং এটি কী অস্ত্র বহন করতে পারে। বন্ধুরা, 2016 সালে পাকিস্তান চীনের সঙ্গে একটি ডিল স্বাক্ষর করে, যেখানে উল্লেখ ছিল পাকিস্তান মোট 6টির মতো শার্ক ক্লাস সাবমেরিন ক্রয় করবে চীনের কাছ থেকে এবং সে সময় $5 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর হয় চীনের সঙ্গে পাকিস্তানের। আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তান মূলত চীনের কাছ থেকে যেসব সাবমেরিন ক্রয় করছে সবগুলোই কিন্তু নিউক্লিয়ার শক্তিচালিত সাবমেরিন, অর্থাৎ এগুলো পরমাণু শক্তিচালিত, অর্থাৎ এগুলো দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকতে পারে। এগুলোতে নতুন করে কোনো জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না এবং এই সাবমেরিনগুলো পরমাণু হামলা চালাতে সক্ষম, অর্থাৎ এগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে। প্রায় 16টির মতো পরমাণু ওয়ারহেড বহন করতে পারে এই ধরনের সাবমেরিনগুলো, অর্থাৎ একটি ছোটোখাটো দেশকে ধ্বংস করার মতো শক্তি এই সাবমেরিনটি সবসময় বহন করে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের টর্পেডো বহন করতে পারে এই সাবমেরিনটি। প্রায় 18 থেকে 20টির মতো টর্পেডো বহন করতে পারে এটি, যেগুলো শত্রুপক্ষের যে কোনো যুদ্ধজাহাজকে ডুবে দিতে সক্ষম। এছাড়াও এই সাবমেরিনটি কিন্তু শতাধিক মাইন বহন করতে পারে, যেগুলো মাঝ সমুদ্রে বিছিয়ে রেখে শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করা যায়। অর্থাৎ এই ধরনের এক একটি সাবমেরিন পুরো ভারতের নৌবাহিনীর জন্য হুমকি। আর এই কারণে ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন টেনশনে পড়ে গেছে। তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে পাকিস্তান তাদের এই এত শক্তিশালী সাবমেরিন বঙ্গোপসাগরে মোতায়েন করতে চলেছে। আর পাকিস্তানের এই সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই সাবমেরিনটির সাথে যদি বাংলাদেশের যে 2টি মিং ক্লাস সাবমেরিন রয়েছে সেগুলো যুক্ত হয়, তাহলে বঙ্গোপসাগরে এক প্রকার রাজত্ব চালাবে বাংলাদেশ ও পাকিস্তান। এই অঞ্চলে চোখ তুলে তাকানোর মতো সাহসও হবে না ভারতের। এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত যে তাদের দেশের নাগরিকদেরকে বাংলাদেশের ভিতরে পোষণ করার চেষ্টা করছে, সেটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে।
প্রিয় দর্শক, আশা করছি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখেছেন। ভিডিওটি ছিল এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।